সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যথারীতি আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি এবং প্রতিনিয়তই তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব যে গত কিছুদিন আগে আমাদের মাওসি অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত যে নতুন পাঠ্যসূচি বা সিলেবাস, তোমরা জানো যে অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য ঢাকা শিক্ষা বোর্ড অর্থাৎ মাওসি আমাদেরকে কিছু নতুন অধ্যায় পরীক্ষার জন্য নির্ধারিত করে দিয়েছেন, অর্থাৎ নতুন একটি পাঠ্যসূচি আমাদেরকে প্রেরণ করেছেন। সেই পাঠ্যসূচিতে আমরা দেখতে পাই যে অর্থনীতি দ্বিতীয় পত্রে আমাদের 4টি অধ্যায় রয়েছে। সেখানে তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে, আমি তোমাদেরকে ইতিপূর্বে অনলাইন ক্লাসের পূর্বে একটি নোটিশ দিয়েছি, যেটি হচ্ছে যে আমাদের 2021 সালে এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য মাওসি যে নতুন পাঠ্যসূচি প্রদান করেছে, সেই পাঠ্যসূচির যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরেও তোমাদেরকে মনে করিয়ে দিই যে সেই অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 3টি অধ্যায়, সাথে থাকবে অষ্টম অধ্যায়। অর্থাৎ আমরা যদি অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো করতে যাই তাহলে আমরা দেখি যে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমাদের অধ্যায় হয়েছে, এখানে আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আমরা দেখতে পাই যে দ্বিতীয় অধ্যায় আছে আমাদের বাংলাদেশের কৃষি, তৃতীয় অধ্যায় আছে আমাদের বাংলাদেশের শিল্প এবং চতুর্থ অধ্যায় আছে আমাদের জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এবং অষ্টম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো যে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের এই অধ্যায়গুলো তোমাদের পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে, অর্থাৎ এর উপরই তোমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং এর উপরই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি বলি যে এখানে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের বইয়ের 10টি অধ্যায় রয়েছে, সেখানে তোমাদেরকে 4টি অধ্যায় দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি
তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প, চতুর্থ অধ্যায় রয়েছে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্ম সংস্থান, এবং সর্বশেষ রয়েছে অষ্টম অধ্যায়, যেখানে আমরা দেখতে পাই যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে তোমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের এই 4টি অধ্যায় ভালোভাবে অধ্যয়ন করবে, এবং ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো অধ্যায় থেকে নিয়েছি, বাট এখন থেকে আমরা মূলত এই 4টি অধ্যায় ধরেই তোমাদের সাথে ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই 4টি অধ্যায় থেকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন ধরনের ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো সম্পর্কে ইতিপূর্বে যেমন অবগত ছিলে, এবং পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো মূলত আমাদের এই মাউসি কর্তৃক আমাদের যে নতুন যে পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেই পাঠ্যসূচির আলোকেই আমরা তোমাদের সাথে এখন ক্লাস নেব। তো আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই অষ্টম অধ্যায় নিয়ে একটি ক্লাস আলোচনা করব, সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তোমরা জানো যে তোমরা যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত থেকে ক্লাস করেছো, তোমরা ইতিপূর্বেই অনেকগুলো ক্লাস এই আন্তর্জাতিক বাণিজ্যের উপর আমরা অনেকগুলো ক্লাস করেছি। তারপরে এখন আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাদের সিলেবাস অর্থাৎ আমাদের পাঠ্যসূচিতে এই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই অধ্যায়ের উপরে আমরা এখন আলোচনাগুলো আরো বিস্তারিত আলোচনা করব, আরো গুরুত্ব দিয়ে আমরা সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরাও সেই অধ্যায়গুলো ভালোভাবে পঠন এবং পাঠন করবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 4টি অধ্যায়ের অষ্টম অধ্যায়ে আমরা আজকে একটি ক্লাস নেব। সেই অষ্টম অধ্যায়ের আমাদের বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আমরা আন্তর্জাতিক বাণিজ্যের উপরে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের একটি ছক এখানে অঙ্কন করলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ট্রেডের ভিতরে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সে বিষয়গুলো আমরা এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে এখানে আছে ট্যারিফ, তারপর আছে ইম্পোর্ট, আছে কস্ট, কাস্টমস, ফ্রেট, ডকুমেন্টস, ইন্স্যুরেন্স, এক্সচেঞ্জ রেট, অরিজিন, ল, প্রাইসিং, গ্লোবালাইজেশন এবং আউটসোর্সিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13টি উপাদান আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক বাণিজ্যে অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আন্তর্জাতিক বাণিজ্য কি এবং আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এর বিভিন্ন উপাদানগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব যে কেন আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজন হয়, আন্তর্জাতিক বাণিজ্য না হলে কি হবে, দরকার কি, কেন আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনটা কি, এর পটভূমি যদি বলি পটভূমি বা এর ইন্ট্রোডাকশন, এই বিষয়গুলো আমরা যদি আলোচনা করি যে আন্তর্জাতিক বাণিজ্য কেন প্রয়োজন, এর গুরুত্ব কেন। আমরা জানি যে আমরা ব্যক্তি হিসেবেও কোনো ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ নয়, পরস্পরের উপর আমরা নির্ভরশীল, অর্থাৎ আমরা একে অন্যের উপরে নির্ভরশীল। আমরা কখনোই একা চলতে পারি না। একজন মানুষ কখনোই একা স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ নয়, তাকে কোনো না কোনো কিছুর জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। ঠিক একইভাবে যদি বলি যে একটি দেশ যত উন্নত দেশই হোক না কেন, সেই দেশটি কখনোই আত্মনির্ভর নয়, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ নয়। একটি দেশ অন্য একটি দেশের উপরে যখন নির্ভরশীল হয়, তখনই দুটি দেশের ভিতরে দেখা যাচ্ছে যে কোনো বাণিজ্য বা কোনো চুক্তি সম্পাদিত হয়, এবং সেই বাণিজ্য বা সেই চুক্তির আওতায় বিভিন্ন ধরনের পণ্য বা সেবা লেনদেন হয়। এভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের সূচনা বা সৃষ্টি হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাই যে বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, প্রত্যেকটি দেশই কোনো না কোনোভাবে একে অন্যের উপরে নির্ভরশীল। সেই হিসেবে
যখন একটি দেশ অন্য একটি দেশের উপরে নির্ভরশীল বা একটি দেশ যখন অন্য একটি দেশের সাহায্য সহযোগিতা বা পরস্পর সেবা বা দ্রব্যের আদান প্রদান বা লেনদেন ছাড়া চলতে পারে না, তখনই এখানে আমরা বুঝি যে একটি দেশের উপরে যখন আরেকটি দেশের উপর পণ্য বা সেবা দ্বারা নির্ভরশীল হয়, তখনই সেখানে বাণিজ্য বা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। আমরা যদি দেখি যে প্রত্যেকটি দেশ কোনো না কোনোভাবে একটি দেশ অন্য একটি দেশের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, যে পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো একক দেশের পক্ষেই তার প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব নয়। তাই প্রত্যেক দেশ কি করে, তার নিজ দেশের বিদ্যমান যে প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি, জলবায়ু এবং ভৌগোলিক সুবিধার প্রেক্ষিতে যেরকম পণ্য সেবা উৎপাদনে তারা বিশেষায়িত হয়। আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি দেশ কোনো না কোনোভাবে কোনো একটি পণ্যের উৎপাদনে তারা বিশেষায়িত হয়। এর কারণ হচ্ছে, কারণ প্রত্যেকটি দেশ আলাদা আলাদা ভৌগোলিক জায়গায় অবস্থান করতেছে এবং প্রত্যেকটি দেশ তাদের প্রাকৃতিক সম্পদ আলাদা আলাদা প্রাকৃতিক সম্পদে আলাদা আলাদা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। পৃথিবীর উন্নত দেশগুলো বা আমরা পৃথিবীর মানচিত্রের কথা যদি বলি, যে পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এক ধরনের প্রাকৃতিক সম্পদের অধিকারী হয়। আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশের কথা বলি, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এক ধরনের প্রাকৃতিক সম্পদের অধিকারী। আবার উন্নত দেশ ইউরোপ কান্ট্রির কথা যদি বলি, সেই ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আমরা যদি দেখতে পাই তারা এক ধরনের প্রাকৃতিক সম্পদের অধিকারী হয়। তেমনি অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত কারণেই প্রত্যেকটি দেশ ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সম্পদের অধিকারী হয়। সেই প্রাকৃতিক সম্পদের সাথে তাদের প্রযুক্তি এবং মানব সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে, পাশাপাশি জলবায়ুগত কারণেও প্রত্যেকটি দেশ বিশেষ পণ্য উৎপাদনে বিশেষায়িত হয়। পৃথিবীর সকল দেশের সুযোগ সুবিধা একরকম নয়, তার উৎপাদনও সমান নয়। পৃথিবীর ভৌগোলিক অবস্থানগত কারণেই এক একটি দেশ এক এক ধরনের পণ্য উৎপাদন করে থাকে এবং সকল দেশের উৎপাদন ক্ষমতা বা তাদের ভৌগোলিক সুযোগ সুবিধাও সমান নয়। তাই দেখা যাচ্ছে যে এসব সুযোগ সুবিধা যেহেতু ভিন্নতা রয়েছে, তাই তাদের উৎপাদনেরও ভিন্নতা রয়েছে। ফলে বিভিন্ন দেশের মধ্যে উৎপাদন ঘটে বৈচিত্র্য। বিভিন্ন দেশের ভিতরে উৎপাদনের ভিতরে এক ধরনের বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। পাশাপাশি বিনিময় এবং স্থাপিত হয় বাণিজ্য সম্পর্ক, অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের যে বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। কেন? যেহেতু প্রত্যেকটি দেশ আলাদা আলাদা ভৌগোলিক সুযোগ সুবিধা সম্পন্ন হয়ে থাকে এবং তাদের উৎপাদন ক্ষমতাও এক এক রকম, তাই কি হয় যে একটি দেশের সাথে আরেকটি দেশের একটি বিনিময় সম্পর্ক বা একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। একাধিক দেশ যখন কোনো একটি চুক্তির মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় পণ্য সেবা লেনদেনের মাধ্যমে একটি বিশেষ সম্পর্কে আবদ্ধ হয়, তখনই তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থাৎ বলা হয়েছে যে একাধিক দেশ যখন নিজেদের প্রয়োজনীয় দ্রব্য আদান প্রদান বা লেনদেনের মাধ্যমে একটি বিশেষ সম্পর্কে আবদ্ধ হয়, তখনই তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষীকরণের ফলে শ্রম বিভাগের যে উপযুক্ত ব্যবহার এবং মূলধনের সঠিক প্রয়োগ ও গুণগত উৎকর্ষতা বৃদ্ধি, পাশাপাশি সমগ্র পৃথিবীর যে উৎপাদন ভোগ করার সুযোগ বৃদ্ধি পায় এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারে। এভাবে ঘটে বিশ্বায়ন, যার মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী নিবিড় বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের দ্বারা দূরত্ব হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের যে বিষয়গুলোর কথা বলতেছি, যে যখনই একাধিক দেশ তাদের নিজের প্রয়োজনে পণ্যদ্রব্য বা লেনদেনের মাধ্যমে
একটি সম্পর্কে বা চুক্তিতে আবদ্ধ হয় তখনই বলা হয় একটি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয় যে পরস্পরের উৎপাদন ক্ষমতা এবং মূলধনের ব্যবহার বৃদ্ধি পায় এবং পাশাপাশি দুটি দেশের ভিতরে একটি সম্পর্ক তৈরি হয় এবং দুটি দেশই অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো এতে সামনের দিকে এগিয়ে যায়। তাদের মানব সম্পদের ব্যবহার এবং তাদের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করে তারা উন্নত বিশ্বের সাথে তারা এগিয়ে যায়। এভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উন্নয়নশীল দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বেগবান হয় বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। এভাবে ঘটে যায় বিশ্বায়ন, যার মাধ্যমে অর্থাৎ বিশ্বায়নের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী একটি নিবিড় যে সামাজিক সম্পর্ক স্থাপন হয়, আমরা সেটি বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার এই পর্যায়ে জানবো যে আন্তর্জাতিক বাণিজ্য কি, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা আমরা জানবো যে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যতই শীর্ষে অবস্থান করুক না কেন, কোনো ব্যক্তি বা দেশ একা তার প্রয়োজনীয় সকল দ্রব্য সংস্থাপন করতে পারে না। অন্য ব্যক্তি বা দেশের উৎপাদিত পণ্য বা সেবার তার নিজের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য প্রয়োজন। এই ধারণা হতেই আন্তর্জাতিক বিনিময় ব্যবস্থা তথা বাণিজ্যের সূত্রপাত হয়। কি বলা হয়েছে যে একটি দেশ বা ব্যক্তি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় যতই উৎকর্ষ সাধন করুক না কেন বা যতই শীর্ষে অবস্থান করুক না কেন, তার প্রয়োজনীয় সকল পণ্য সংস্থাপন করা তার একার পক্ষে সম্ভব নয়। তাই বলা হয় যে অন্য ব্যক্তি বা দেশের উপর বা দেশের উৎপাদিত পণ্য বা সেবার উপরে তার নির্ভর করতে হয় কিসের জন্য? নিজের অস্তিত্ব রক্ষা বা উন্নয়নের জন্য প্রয়োজন। এই ধারণা হতেই আন্তর্জাতিক বাণিজ্যের বা আন্তর্জাতিক বিনিময় সংস্থা, বিনিময় ব্যবস্থা তথা আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয়। দেশের সীমানা পেরিয়ে যখন দুই বা তার অধিক স্বাধীন ও সার্বভৌম দেশ তাদের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় সম্পন্ন হলেই তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থাৎ বলা হয়েছে যে দেশের সীমানা পেরিয়ে অর্থাৎ দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে যখনই দুই বা তার অধিক দেশ, দুইয়ের অধিক দেশ যখন স্বাধীন সার্বভৌম দেশ একটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সেবার বিনিময় সম্পন্ন করে, তখনই তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। বিশ্বের কোনো একটি দেশের সাথে অন্য একটি দেশের বা একাধিক দেশের বৈধ প্রক্রিয়ায় যে বাণিজ্য চলে তাকেই আন্তর্জাতিক বাণিজ্য বলে। এক কথায় আমরা বলতে পারি যে পৃথিবীতে যখনই দুটি স্বাধীন সার্বভৌম দেশ বা তার অধিক দুই বা তার অধিক স্বাধীন সার্বভৌম দেশ একটি বৈধ বা আইনগত প্রক্রিয়া বলি বা বৈধ প্রক্রিয়া বলি, আমরা যে কোনো একটা বলতে পারি যে আইনগত প্রক্রিয়ায় বা বৈধ প্রক্রিয়ায় যখন বাণিজ্য বা লেনদেন সম্পন্ন করে, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অন্যভাবে আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্য এক্সচেঞ্জ অফ গুডস অর রিসোর্স অ্যামং দ্য কান্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন দেশের দ্রব্য ও সম্পদের বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থাৎ বিভিন্ন দেশের ভিতরে যখন দ্রব্য এবং সম্পদের বিনিময় হবে,
তখনই সেটি আন্তর্জাতিক বাণিজ্য হবে। আমরা প্রাচীন কাল থেকে দেখি যে প্রাচীন কাল হতেই ইউরোপের বণিকরা আমাদের এই সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা কলোনি স্থাপন করে ব্যবসা বাণিজ্য শুরু করে। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর ইউরোপের বণিকরা কি করে, এই চলমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি পরিবর্তন করে গতি ও আওতা বৃদ্ধি পায়। আমরা জানি যে 18 শতকের শেষের দিকে এবং 19বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন ইউরোপে শিল্প বিপ্লব হয়, সেই শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের অনেক পরিবর্তন হয়, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে একটি ব্যাপক পরিবর্তনের আন্তর্জাতিক বাণিজ্যের গতিধারা, আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি এবং এই চলমান আন্তর্জাতিক বাণিজ্যের আওতাও বৃদ্ধি পায়। মূলত তখন হতেই পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নতুন প্রয়োজনীয় পণ্য ও উৎপাদন কৌশল আদান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। আমরা বলতে পারি যে ঠিক ইউরোপের শিল্প বিপ্লবের পূর্বে এক ধরনের বাণিজ্য সম্পাদিত হতো এবং শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল বা ব্যাপক পরিবর্তন সাধিত হয়। সেখানে আমরা দেখতে পাই যে শিল্প বিপ্লবের পর পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে যখন আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদিত হতো, তখন তাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রকৃতি, গতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের যে আওতা, এইসব একটি ব্যাপক আকারে বা বিশাল আকারে পরিবর্তন হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের আওতাও বৃদ্ধি পায়। সেখানে আমরা দেখতে পাই যে যখন এই শিল্প বিপ্লব হয়, মূলত তখন থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে যে নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন হয় এবং নতুন নতুন যে পণ্যদ্রব্য উৎপাদন এবং তার যে কৌশলগত পরিবর্তন, সেই কৌশল এবং উৎপাদন প্রযুক্তি এইসব আদান প্রদানের মাধ্যমেই আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। প্রিয় শিক্ষার্থী, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের এই যে বিষয়গুলো, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য কেন প্রয়োজন, কখন আন্তর্জাতিক বাণিজ্য হয়, কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের যে গতি প্রকৃতি এবং তার যে আওতা, এটির পরিবর্তন কখন বা কোন সময় থেকে ব্যাপক পরিবর্তন ঘটতেছে এবং কি কি বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন ঘটে, সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা আবারও যদি তোমাদের মনে করে দিতে চাই যে আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল একটি পরিবর্তন হয়, একটি মাইল ফলক যদি বলি, সেই শিল্প বিপ্লবের পূর্ববর্তী এবং শিল্প বিপ্লবের পরবর্তী এই দুটি সময়ের ভিতরে, অর্থাৎ 18 শতকের শেষের দিকে এবং 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে শিল্প বিপ্লব হয়, সেই শিল্প বিপ্লবের ফলে কি হয় যে আন্তর্জাতিক বাণিজ্যের যে দুয়ার বা যেটার প্রসার, সেটি খুলে যায় এবং উন্মুক্ত হয়ে যায় সারা পৃথিবী ব্যাপী। তখন প্রযুক্তিগত বিদ্যাসহ নতুন নতুন পণ্যের যে উৎপাদন এবং সেই পণ্য উৎপাদন কৌশল, সেগুলো আদান প্রদান হতে শুরু করে এক দেশ থেকে অন্য দেশে এবং এইভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের যে গতি এবং তার যে প্রকৃতি এবং তার আওতা, এই বিষয়গুলোতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। প্রিয় শিক্ষার্থী, আন্তর্জাতিক বাণিজ্যের যে ভিত্তি, আমরা সেই ভিত্তিগুলো তোমাদেরকে এখন বলবো। আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি, আমরা জানি যে যখনই কোনো কাজ সম্পাদিত হয়, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, সেই ভিত্তি যদি না থাকে, তাহলে কোনো কাজই তার পরিপূর্ণতা বলি বা তার যে স্থায়িত্ব বলি, সেই স্থায়িত্ব নির্ভর করে যে কোনো কাজের ভিত্তির উপরে।
এই আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিগুলো কি সেগুলো আমরা জানবো। আন্তর্জাতিক বাণিজ্য কোন কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীর প্রত্যেক দেশেই বিদ্যমান সম্পদ এবং উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। বলা হয় যে বিভিন্ন দেশের যে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের পার্থক্য স্ব দেশে উপকরণের প্রাচুর্যতার উপরে নির্ভর করে উৎপাদন বা দুটি ভিন্ন দেশে দুটি ভিন্ন দ্রব্য উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ করার কারণেই এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে কি হয় যে বিশেষ বিশেষ পণ্য উৎপাদনে তারা বিশেষায়িত হয়। কারণ হলো এই ভৌগোলিক পার্থক্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ কি করে থাকে, তাদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ ও স্ব দেশে যে উপকরণের প্রাচুর্যতা, অর্থাৎ প্রত্যেকটি দেশ দুঃখিত, প্রত্যেকটি দেশই কি হয় যে তাদের নিজস্ব কোনো না কোনো পণ্য তারা উপকরণ হিসেবে তারা সহজলভ্য হিসেবে সেটি পেয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিকগত কারণে বা ভৌগোলিকগত কারণেই আমরা যাই বলি না কেন, স্ব দেশে উপকরণের প্রাচুর্যতা, এই যে এই উপকরণের প্রাচুর্যতার কারণেই একটি দেশ তার যে উৎপাদনের যে ব্যয় সুবিধা, আমরা সেটি বলি যে ভিন্ন ভিন্ন দেশে এই ভিন্ন ভিন্ন উপকরণ সহজলভ্যতার কারণেই তারা কি হয় যে একটি দেশ আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ করে, এবং এই ভোগ করার কারণেই কি হয়, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। অর্থাৎ প্রত্যেকটি দেশেই তাদের স্ব উপকরণের প্রাচুর্যতার কারণেই তাদের উৎপাদন দক্ষতা, প্রাকৃতিক, ভৌগোলিক এবং তাদের যে জলবায়ুগত কারণ, সব দিক বিবেচনা করেই প্রত্যেকটি দেশ কোনো না কোনো উপকরণ অর্থাৎ উপকরণের প্রাচুর্যতা থাকে, এবং সেদিক থেকে তারা একটি ব্যয় সুবিধা ভোগ করে থাকে। অর্থনীতির ভাষায় তাকে বলা হয় উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা। এটি একটি অর্থনৈতিক ভাষা, যে উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা। ভালো করে খেয়াল করে শুনবে যে উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা কি, সেটা হচ্ছে যে এই যে স্ব দেশ তাদের উপকরণের প্রাচুর্যতার কারণেই এটি তারা ভোগ করে, এবং এই আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ করার কারণেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। দুটি দেশের মধ্যে যখন উপকরণের সহজলভ্যতা, দক্ষতা ও উৎপাদনের মধ্যে বিশেষীকরণ ও শ্রম বিভাজন প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য অন্য কোনো দেশ হতে আমদানি করে, এবং এই শ্রম বিভাগই হলো মূলত আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা বারবার বলতেছি যে উপকরণের প্রাচুর্যতা এবং সহজলভ্যতা, দক্ষতা ও উৎপাদনের মধ্যে বিশেষীকরণ এবং শ্রম বিভাগই হলো আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। কি কি কথা হলো এখানে, যে দুটি দেশের ভিতরে যখন উপকরণ সহজলভ্য সহজলভ্যতা, দক্ষতা, উৎপাদনের বিশেষীকরণ, শ্রমবিভাগ, এই বিষয়গুলো হলো আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। অর্থাৎ উপকরণের সহজলভ্যতা, দক্ষতা, উৎপাদনের বিশেষীকরণ ও শ্রম বিভাগ, এগুলি হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। তারপরে বলা হয় যে দেশ যে দ্রব্যটি বেশি উৎপাদন করে তার যে উদ্বৃত্ত অংশ রপ্তানি করে বিনিময়ে তার প্রয়োজনীয় অন্যান্য
দ্রব্য বা অন্য দেশ থেকে সে আমদানি করে। এভাবেই পারস্পরিক সুবিধার ভিত্তিতে দুই বা ততোধিক দেশ যে বাণিজ্যে নিয়োজিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে শর্তগুলো আবশ্যক সেই শর্তগুলো তোমরা একটু এক নজরে দেখে নাও বা লিখতে পারো। যে কিছু শর্ত আরোপ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময়কে বলা হয়েছে যে নির্দিষ্ট সময় বিবেচ্য। তারপরে বলা হয়েছে যে কমপক্ষে দুটি দেশ ও এক বা একাধিক পণ্য প্রয়োজন। দুটি দেশ, এক বা একাধিক পণ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য। তারপরে বলা হয়েছে দুটি দেশ, কমপক্ষে দুটি দেশ এবং এক বা একাধিক পণ্য প্রয়োজন। দেশ দুটি হবে কি স্বাধীন সার্বভৌম, স্বাধীন দেশ। দেশ দুটি হইতে হইব স্বাধীন সার্বভৌম দেশ। তারপরে বলছে দুটি পৃথক সরকার, ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থা বিদ্যমান। দুটি সরকার, ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা প্রয়োজন। অর্থাৎ দুটি সরকার, ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থা। তারপরে বলা হয়েছে দুটি দেশে পৃথক বাণিজ্য নীতি, প্রয়োজন। তারপরে বলা হয়েছে পণ্য সেবা বিনিময়ে লিখিত চুক্তি, পণ্য ও সেবা বিনিময়ে লিখিত চুক্তি। এই বিষয়গুলো আবশ্যক। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত আবশ্যক। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বিবেচ্য, দুটি দেশ, এক বা একাধিক পণ্য থাকতে হবে, দেশ দুটি স্বাধীন সার্বভৌম হতে হবে, দুটি সরকার, ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা থাকতে হবে এবং দুটি দেশের ভিতরে পৃথক বাণিজ্য নীতি থাকতে হবে। তারপরে বলা হয়েছে পণ্য এবং সেবা বিনিময়ের জন্য একটি লিখিত চুক্তি থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।